আসসালামু আলাইকুম। স্থির তড়িৎ অধ্যায় হাইলাইটসের দ্বিতীয় লেকচারে আপনাকে স্বাগতম। এই লেকচারে আমাদের পাঠ্য বিষয় হচ্ছে তড়িৎ প্রাবল্য। কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নিই তড়িৎ ক্ষেত্র জিনিসটা কি। সংজ্ঞায় লেখা আছে, একটি আধানের চতুর্দিকে যে এলাকা জুড়ে তার প্রভাব বজায় থাকে তাকে ওই আধানের তড়িৎ ক্ষেত্র বলে। অর্থাৎ ক্ষেত্র হচ্ছে একটা জায়গা, তড়িৎ ক্ষেত্র মানে হচ্ছে একটা আধানের চতুর্দিকে একটা জায়গা, যেই জায়গার মধ্যে ওই আধানের একটা প্রভাব থাকবে। প্রভাব থাকবে মানে ওই এলাকার মধ্যে অন্য কোনো একটা আধান যদি প্রবেশ করে তাহলে ওই আধানটা আগত আধানকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারবে। এর বাইরে যদি থাকে তাহলে পারবে না। তাহলে তড়িৎ ক্ষেত্র হচ্ছে একটা আধানের চতুর্দিকে একটা জায়গা, যতটুকু জায়গার মধ্যে অন্য কোনো আধান আসলে তাকে আকর্ষণ বা বিকর্ষণ করা সম্ভব। ওকে, এইবার দেখি তড়িৎ ক্ষেত্র, এটার বিন্যাসটা কীরকম, বিস্তারটা কীরকম, প্রকৃতি কীরকম। এখানে একটা নেগেটিভ চার্জ রাখা আছে, এটা চতুর্দিকে দেখা যাচ্ছে যে এর নীল যে শেইডটা আছে এই জায়গাটুকুকে আমি বলছি এই নেগেটিভ চার্জের তড়িৎ ক্ষেত্র। অর্থাৎ এতটুকু জায়গার মধ্যে তার প্রভাবটা বজায় থাকে। এখানে নেগেটিভ চিহ্ন দ্বারা তড়িৎ ক্ষেত্রের দিক বোঝানো হচ্ছে। দিকটা কিভাবে বোঝানো হচ্ছে সেগুলো আমরা একটু পরে বুঝতে পারবো। একইভাবে এটা হচ্ছে একটা পজিটিভ চার্জের জন্য তড়িৎ ক্ষেত্র, এতটুকু জায়গা পর্যন্ত তার এই প্রভাবটা বজায় থাকে, এতটুকু আমরা এখান থেকে বুঝতে পারতেছি। এখানে এই তীর চিহ্নগুলো দ্বারা ওই তড়িৎ ক্ষেত্রের দিক বোঝানো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে নেগেটিভ চার্জের জন্য তড়িৎ ক্ষেত্রের দিকগুলো হচ্ছে ভিতরের দিকে, কেন্দ্র অভিমুখে, কিন্তু পজিটিভ চার্জের জন্য কেন্দ্র থেকে বাহিরের দিকে। সত্যিকার অর্থে একটা তড়িৎ ক্ষেত্র অসীম পর্যন্ত বিস্তৃত থাকে। ওকে, কিন্তু আমাদের হিসাব নিকাশের সুবিধার্থে ওই তড়িৎ ক্ষেত্রকে আমরা একটা সীমিত জায়গার মধ্যে ধরে নিয়ে থাকি। এখানেও সেরকম একটা সীমিত জায়গা বিবেচনা করা হয়েছে। আমরা ধরে নেব এই রেঞ্জের বাইরের যে দূরত্বগুলো আছে বা যে অবস্থানটা আছে সেটা অসীম দূরত্ব বা অসীম অবস্থান। ওকে, আচ্ছা, তো এইবার আমরা দেখব তড়িৎ প্রাবল্য। সংজ্ঞা কি বলছে? তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুতে +1 কুলম্ব চার্জ বসালে তা যে পরিমাণ তড়িৎ বল অনুভব করে তাকে ওই বিন্দুতে তড়িৎ প্রাবল্য বলে। অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমি একটা চার্জ যদি বসাই তাহলে ক্ষেত্রের চার্জটা ওকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে। আমি এখন ক্ষেত্রের মধ্যে যে চার্জটা বসাবো সেটা কতটুকু বসাবো? +1 কুলম্ব। তাহলে ওকে বসানোর পর ওই চার্জটা মানে +1 কুলম্ব চার্জটা যতটুকু বল অনুভব করবে এটাই তড়িৎ প্রাবল্য। তাহলে সংজ্ঞা অনুসারে তড়িৎ প্রাবল্যের এক্সপ্রেশনটা কি দাঁড়াবে? এটা প্রাবল্যকে ই দ্বারা প্রকাশ করা হবে। কি বলা হয়েছিল? +1 কুলম্ব চার্জ বসাইলে। ব্যাপারটা একটু খেয়াল করেন, আপনাকে বলা হয়েছে যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে +1 কুলম্ব চার্জ বসাবেন, কিন্তু আপনি বসাইছেন কতটুকু? কিউ কুলম্ব চার্জ আপনি বসাইছেন। আর কিউ কুলম্ব বসায় আপনি দেখলেন যে তড়িৎ ক্ষেত্র ওকে কতটুকু বল প্রয়োগ করে, ধরেন এফ পরিমাণ বল প্রয়োগ করে, কিন্তু সংজ্ঞা অনুসারে কতটুকু বসানোর কথা ছিল? 1 কুলম্ব। সুতরাং 1 কুলম্ব যদি বসাইতাম তাহলে বলের মানটা কত হইতো? এফ ডিভাইডেড বাই কিউ। ওকে, অর্থাৎ 1 কুলম্ব চার্জ কোন তড়িৎ ক্ষেত্রের মধ্যে বসাইলে তড়িৎ বলের যে মানটা পাওয়া যায় ওটাই হচ্ছে গিয়ে ওই বিন্দুতে তড়িৎ প্রাবল্য। অর্থাৎ তড়িৎ প্রাবল্য বলতে কিসের মানকে বোঝানো হয়? তড়িৎ বলকে, বলটাই প্রাবল্য। শর্তটা কি? 1 কুলম্ব চার্জের উপরে বলটা প্রযুক্ত হইতে হবে। +1 কুলম্ব কেন বলা হইল? কারণ হচ্ছে তড়িৎ বল যেহেতু একটা ভেক্টর রাশি, ওর প্রাবল্যটাও ভেক্টর রাশি হবে, আর ভেক্টর যেহেতু অবশ্যই তার একটা নির্দিষ্ট দিক প্রকাশ করে থাকতে হবে। এখন আমরা যদি পজিটিভ চার্জ বসাই বাইরে থেকে এনে, সেই ক্ষেত্রে বলের দিক যেদিকে হয়, নেগেটিভ চার্জ বসাইলে অন্য দিকে হবে। এক এক ক্ষেত্রে এক এক রকম দিক পাওয়া যাচ্ছে। তাই একটা নির্দিষ্ট দিক নির্দেশ করার জন্য চার্জের প্রকৃতিটাকে নির্দিষ্ট করতে হবে। সেই নির্দিষ্টকরণের উদ্দেশ্যে আমরা সবসময় +1 কুলম্ব চার্জ ব্যবহার করে থাকি। শুরু থেকে এটা হয়ে আসছে, তাই আমরা সব সময় প্রাবল্যের সংজ্ঞা বা হিসাব নিকাশ করার জন্য +1 কুলম্ব চার্জ ব্যবহার করি। যদি শুরু থেকে -1 কুলম্ব ব্যবহার করতাম না, তাই করতাম। এইটাই।
তাহলে এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রাবল্যের সংজ্ঞা। একক কি? বলের একক ডিভাইডেড বাই চার্জের একক, নিউটন পার কুলম্ব। এখন প্রাবল্যের সংজ্ঞা অনুসারে আমরা যে এক্সপ্রেশনটা পাইলাম, এইটা ব্যবহার করে যদি প্রাবল্য নির্ণয় করতে চাই, প্রথমে বলের মানটা নির্ণয় করতে হবে, পরে তাকে আমি যে চার্জটা বসাইলাম সেটা দিয়ে ভাগ করতে হবে। কিন্তু আমি যদি ডিরেক্টলি প্রাবল্য বের করতে চাই, তাহলে প্রাবল্যের জন্য নিজস্ব একটা সমীকরণ দরকার। সেই সমীকরণটা এখন আমরা দেখব। খেয়াল করেন, এটা হচ্ছে একটা তড়িৎ ক্ষেত্র। এই তড়িৎ ক্ষেত্রটা কার? Q1 চার্জের। আমি এক্সটার্নাল Q2 মানের একটা চার্জ এনে এখানে রাখলাম। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত সেটা বের করা। ওকে, তাহলে এখানে এই জিনিসটা আপনার খেয়াল রাখতে হবে। এই যে চার্জটা আমরা বাইরে থেকে এনে ওকে বসাইলাম, এই চার্জটাকে বলা হয় টেস্ট চার্জ। কেন টেস্ট চার্জ কেন বলা হবে? কারণ এই চার্জটা ব্যবহার করে আমরা এই বিন্দুতে প্রাবল্যের মান টেস্ট করছি। তাহলে এই চার্জটার পরিচয় কি? এই চার্জটাকে বলা হয় ফিল্ড চার্জ। ফিল্ড চার্জ মানে ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ, অর্থাৎ এই যে তড়িৎ ক্ষেত্রটা আছে সেটা কার? এই Q1 চার্জের। ওকে, এখন আপনি বলতে পারেন, ভাইয়া আমি বাহির থেকে যে Q2 মানের চার্জটা এনে এখানে বসাইলাম, ওরও তো একটা তড়িৎ ক্ষেত্র সম্ভব, সেটা আমি এখানে কেন দেখাইলাম না? ব্যাপারটা খুবই সিম্পল, একটু চিন্তা করেন। ধরেন আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনি কোনো একটা কারণে দুবাই গেছেন। ওকে, বাংলাদেশে যখন আপনি ছিলেন তখন পুরো বাউন্ডারির মধ্যে, পুরো এরিয়ার মধ্যে আপনার একটা দাপট ছিল। কিন্তু আপনি যখন দুবাই গেছেন, সেখানে গিয়ে কি আপনি আপনার প্রধানমন্ত্রী দাপট খাটাইতে পারবেন? পারবেন না। ওই জায়গার শেখরা আপনাকে থাপড়াইয়া দিল্লি পাঠিয়ে দিবে। বুঝতে পারছেন? তাহলে ব্যাপারটা ওরকমই। Q2 এই বিন্দুতে জাস্ট প্রাবল্য নির্ণয়ের জন্য চাকরি করার জন্য আসছে, এখানে তার দাপট খাটবে না। এই দাপটটা কার? এই তড়িৎ ক্ষেত্র যার, তার। ঠিক আছে, অর্থাৎ টেস্ট চার্জের তড়িৎ ক্ষেত্র থাকা সত্ত্বেও সেটাকে আমরা বিবেচনা করতে পারবো না। আচ্ছা, তাহলে এখন খেয়াল করেন, এই বিন্দুতে আমরা প্রাবল্য বের করতে চাচ্ছি। আর প্রাবল্য জিনিসটা যেন কি? বলের মান। তাহলে Q1 আর Q2 এর মধ্যে যে কুলম্ব বল ক্রিয়া করতেছে, সে বলটা কত? কুলম্বের সূত্র অনুসারে আমরা এটা পাই, F is equals to 1 divided by 4 pi epsilon naught Q1 Q2 divided by r square। তাদের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে r। তো এখন সংজ্ঞা অনুসারে এখানে কতটুকু চার্জ বসানোর কথা ছিল? +1 কুলম্ব। আপনি বসাইছেন কত? Q2। তাহলে এখন যেটা করবেন, Q1 এটার জায়গায় আপনি Q ধরেন। এই যে চার্জটা, এটাকে আমি ধরলাম Q, আর Q2 এর জায়গায় কত ধরবেন? +1 কুলম্ব। সংজ্ঞা অনুসারে যেই বিন্দুতে আমরা প্রাবল্য জাহাজ করব, সেই বিন্দুতে +1 কুলম্ব চার্জ বসাইতে হয়। যদি এটা আপনি বসান, তাহলে ওই দুইটা চার্জের মধ্যে বলের মান কিরকম হয়ে যাবে? বলের মানটা এই Q1 এর জায়গায় Q বসাইছেন, Q2 এর জায়গায় 1 বসাইছেন, তাহলে এক্সপ্রেশনটা কি দাঁড়াবে? এরকম। ওকে, তো ওই ক্ষেত্রে বলের যে মানটা পাবো সেটাই হবে প্রাবল্য। Q1 এর জায়গায় Q, Q2 এর জায়গায় +1 বসাই দিলাম, এইরকম একটা বল পাবো। সংজ্ঞা অনুসারে ওই বলটাকেই বলা হয় প্রাবল্য। অর্থাৎ তড়িৎ প্রাবল্য বের করার সমীকরণ হচ্ছে এইটা, যেখানে Q এর পরিচয় কি? Qটা কিন্তু ফিল্ড চার্জ, এটা মনে রাখতে হবে। অর্থাৎ তড়িৎ প্রাবল্য কত হবে সেটা কোন চার্জের উপর ডিপেন্ড করবে? ফিল্ড চার্জের উপরে, টেস্ট চার্জের উপরে না। অর্থাৎ আপনি যদি এখানে টেস্ট চার্জ 1 কুলম্ব বসান, প্রাবল্যের যে মান পাবেন, যদি ফিল্ড চার্জ এখানে 20 কুলম্ব বসান, একই পাবেন। কারণ বলের মানকে আমি টেস্ট চার্জ দিয়ে ভাগ করে দিচ্ছি, অনুপাত কিন্তু সেমই থাকবে। ওকে, তাহলে আমরা এখন এই প্রাবল্যের ফর্মুলাটা ব্যবহার করে কোটি কোটি ম্যাথ করব। একটা ম্যাথ দেখেন কি বলছে। 1 মিটার দীর্ঘ একটি সরল রেখার দুই প্রান্তে +5 কুলম্ব করে চার্জ রাখা আছে, রেখার মধ্যবিন্দুতে প্রাবল্য কত? ওকে, তাহলে এখন আমরা দেখি কি বলছে, ঘটনাটা যা বলছে এটাকে একটু চিত্রের মাধ্যমে দেখি। একটা রেখার কথা বলছে,
রেখার দুই প্রান্তে +5 কুলম্ব করে দুইটা চার্জ রাখা আছে, +5 কুলম্ব, এখানেও +5 কুলম্ব। মধ্যবর্তী দূরত্ব বলা আছে 1 মিটার। এই তো এখন জিজ্ঞেস করছে এই রেখার মধ্যবিন্দুতে মোট প্রাবল্য কত। এই যে মধ্যবিন্দুটা হচ্ছে এটা। এখন খেয়াল করেন, যেই বিন্দুতে প্রাবল্য বের করতে বলবে সেই বিন্দুতে মনে মনে একটা +1 কুলম্ব চার্জ ধরে নিতে হবে। সংজ্ঞা অনুসারে প্রাবল্য বের করার জন্য +1 কুলম্ব চার্জ বসাইতে হয়। তাহলে আমরা এখানে +1 কুলম্বের একটা চার্জ ধরে নিলাম মনে মনে। ওকে, তাহলে এখন খেয়াল করেন, আপনাকে মধ্যবিন্দুতে প্রাবল্য বের করতে বলছে। মধ্যবিন্দুতে কয়টা প্রাবল্য পাওয়া যাবে? দুইটা। এই চার্জের জন্য একটা তড়িৎ ক্ষেত্র আছে, এই চার্জের জন্য একটা তড়িৎ ক্ষেত্র আছে। এই +1 কুলম্ব কিন্তু দুই জায়গার তড়িৎ ক্ষেত্রের মধ্যেই পড়ছে, কারণ তড়িৎ ক্ষেত্র কিন্তু অসীম পর্যন্ত বিস্তৃত থাকে। সুতরাং এটার তড়িৎ ক্ষেত্র অসীম পর্যন্ত গেছে, এটার জন্য অসীম পর্যন্ত গেছে, তো ও অবশ্যই দুইজনের তড়িৎ ক্ষেত্রের মধ্যে আছে। দুইজনই কিন্তু ওকে বল প্রয়োগ করবে, তাহলে দুইটা প্রাবল্য পাওয়া যাবে। তাহলে ওর জন্য এবং ওর জন্য আলাদা যে দুইটা প্রাবল্য পাওয়া যাবে সেগুলো আমরা আগে হিসাব করি। তাহলে লেখেন প্রথম ক্ষেত্রে প্রাবল্যের ফর্মুলা আমরা কি দেখেছিলাম? 1/4πε0 Q/r²। আচ্ছা, কিউ না লিখে আমি ডিরেক্ট মানটা লিখে দিই, Q/r²। আর কত? আর হচ্ছে এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্সটা কত? অর্ধেক। কার অর্ধেক? 1 মিটারের 0.5 স্কয়ার। ওকে, তাহলে এটাকে যদি আমরা করি পাবো 4×5 = 18 × 10⁻10 নিউটন পার কুলম্ব। ওকে, তাহলে প্রথম চার্জের জন্য মধ্যবিন্দুতে প্রাবল্য পাইছে এইটা। একইভাবে দ্বিতীয় চার্জের জন্য কিন্তু আমরা এটা করতে পারবো। দ্বিতীয় চার্জের জন্য যদি করি আমরা কিন্তু সেম মানটাই পাবো। ঠিক আছে, লিখে দিচ্ছি, দূরত্ব সেম, চার্জ সেম, প্রাবল্য কিন্তু সেম আসবে। তাহলে এখন আপনাকে বের করতে বলছে মধ্যবিন্দুতে মোট প্রাবল্য কত। মোট প্রাবল্য কিভাবে বের করবেন? লব্ধি বের করতে হবে। তড়িৎ ক্ষেত্র যেহেতু ভেক্টর রাশি, লব্ধি হিসাব করতে হবে। আর লব্ধি বের করার জন্য দুইটা প্রাবল্যের দিক দেখতে হবে। খেয়াল করেন, এই ম্যাথ কিন্তু আমরা গত ক্লাসে দেখেছিলাম, তড়িৎ বলের হিসেবে দেখেছিলাম। এখানে সেম ম্যাথগুলোই শুধু প্রাবল্যের জন্য করতে হচ্ছে। আর প্রাবল্যের জন্য করার জন্য পার্থক্যটা কি হইলো? এখানে চার্জ বসাইতে হবে +1 কুলম্ব সবসময়। ওকে, তো দেখেন +5 কুলম্ব +1 কুলম্বকে কি করবে? বিকর্ষণ করবে। ফলে প্রাবল্যের দিক কোন দিকে পাবো? ডান দিকে, অর্থাৎ E1 এর ডিরেকশন হচ্ছে ডান দিকে। একইভাবে +5 কুলম্ব +1 কুলম্বকে কি করবে? বিকর্ষণ করবে। তার জন্য দিক কোন দিকে হবে? বাম দিকে। তাহলে E1 এবং E2 দুইটার দিক বিপরীত দিকে। সুতরাং আমি যদি এখন তাদের ব্যবহার করে মোট প্রাবল্য বের করতে চাই, আমাকে কি করতে হবে? দুইটাকে বিয়োগ করে দিতে হবে। সুতরাং মোট প্রাবল্য দুটোর মান কিন্তু সমান ছিল, তা দুইটাকে যদি বিয়োগ করে দেন আপনি কত পাবেন? 0। তাহলে মধ্যবিন্দুতে মোট প্রাবল্য 0। ঠিক আছে, আর মোট প্রাবল্যের যদি দিক জিজ্ঞেস করে, দিক নাই, যেহেতু টোটাল মানটা 0 আসছে, ও তো কোনো দিকে নড়বে না। সুতরাং প্রাবল্যের আলটিমেট কোনো ডিরেকশন নাই। তো এই গেল আমাদের 1 নম্বর ম্যাথ। এবার পরবর্তী আমরা আরেকটা ম্যাথ দেখি। কি বলছে? 1 মিটার দীর্ঘ একটা সরলরেখা দুই প্রান্তে +5 কুলম্ব ও -5 কুলম্ব চার্জ রাখা আছে। ও ইয়েস, আগের ম্যাথটাই। এখানে শুধু কি বলা হয়েছে? আগের দুইটাই প্লাস ছিল, এখন একটা প্লাস একটা মাইনাস। তাহলে এখন ধরেন এখানে একটা চার্জ রাখছেন +5 কুলম্ব, এইখানে একটা চার্জ রাখছেন -5 কুলম্ব। ওকে, মধ্যবর্তী দূরত্ব আগের মতোই 1 মিটার। মধ্যবিন্দুতে প্রাবল্যের মান বের করতে বলছে। এই যে মধ্যবিন্দু, এখানে আমরা কি করব? মনে মনে একটা +1 কুলম্ব চার্জ ধরে নেব। ওকে, তো মধ্যবিন্দুতে দুইটা প্রাবল্য থাকবে। ইন্ডিভিজুয়াল প্রাবল্যগুলো আমরা যদি বের করি, তো প্রথম চার্জের জন্য, প্রথম চার্জ বলতে আমরা +5
প্রথম চার্জের জন্য যে প্রাবল্যটা পাবো সেটা ধরে নিলাম E1 1/4πε0, কিউ ছিল 5, মধ্যবর্তী দূরত্ব 0.5 স্কয়ার হবে, এখান থেকে পাবো 18 × 10⁻10 নিউটন পার কুলম্ব। ইয়েস, এবার দ্বিতীয় চার্জের জন্য যদি হিসাব করি, মানে -5 কুলম্বের জন্য যদি হিসাব করি, মান কিন্তু আমরা সেমই পাবো, 5 divided by 0.5 স্কয়ার, সেম পাবো 18 × 10⁻10। কিভাবে সেম পেলাম? ওটা তো -5 কুলম্ব চার্জ ছিল, আপনি এখানে মাইনাস বসাবেন না, না, প্রাবল্য তো একটা বল, আমরা গত ক্লাসে শিখেছিলাম বলের মান বের করার সময় চার্জের চিহ্ন বসানো যাবে না, কারণ চার্জের চিহ্নের উপরে বলের মান ডিপেন্ড করে না, দিক, আর দিকগুলো আমরা এমনিতেই চিত্র দেখে বুঝবো, ঠিক আছে? ওকে, তাহলে এখন দেখেন আমাকে মোট প্রাবল্য বের করতে হবে। মোট প্রাবল্য বের করার জন্য কি লব্ধি বের করতে হবে, লব্ধির জন্য দুইটা প্রাবল্যের দিক দেখতে হবে। তাই দিকগুলো একটু দেখার চেষ্টা করি, খেয়াল করেন। এটা +5 কুলম্ব, এটা +1 কুলম্ব, পজিটিভ পজিটিভ বিকর্ষণ করবে, ডিরেকশন হবে ডান দিকে, তো E1 এর ডিরেকশন ডান দিকে। এবার এটার দিকে দেখান, এটা -5 কুলম্ব, এটা +1 কুলম্ব, মাইনাস পজিটিভকে কি করবে? আকর্ষণ করবে। তা আকর্ষণ করলে কি করবে? ওদিকে চলে যাবে। তাহলে ওর জন্য যে প্রাবল্য পাইছি সেটার ডিরেকশনও কিন্তু ডান দিকেই হবে, অর্থাৎ E1 এবং E2 দুইটা প্রাবল্য একই দিকে ক্রিয়া করছে, আর একই দিকে ক্রিয়া করলে আমরা লব্ধি কত পাবো? সুতরাং মোট প্রাবল্য E is equals to দুইটা যোগ করে দেব, ঠিক আছে? খুবই সিম্পল হিসাব। তো দুইটাকে যোগ করে দিলে আপনি কত পাচ্ছেন? 36 × 10⁻10 নিউটন পার কুলম্ব। এবং সেই মোট প্রাবল্যের দিক কোন দিকে হবে? দিক হবে -5 কুলম্ব চার্জের দিকে। ওকে, সহজ হিসাব, ঠিক আছে। এবার আরেকটা ম্যাথ দেখি। আচ্ছা, 1 মিটার দীর্ঘ একটি সরলরেখার দুই প্রান্তে +5 কুলম্ব +10 কুলম্ব চার্জ রাখা আছে। রেখার মধ্যবিন্দুতে মোট প্রাবল্য নির্ণয় করো। আচ্ছা, চিত্রটি একটু আঁকি। এই হলো +5 কুলম্ব চার্জ, আর এটা হলো +10 কুলম্ব চার্জ। ইয়েস, চার্জ দুটো ভিন্ন। মধ্যবর্তী দূরত্ব বলা আছে 1 মিটার। কি বের করতে বলছে? ক নম্বরে? রেখার মধ্যবিন্দুতে মোট প্রাবল্য কত। সিম্পল হিসাব, আগে যে ম্যাথটা করছি একদম হুবহু সেম ম্যাথ। ওকে, শুধু পার্থক্যটা কোথায়? পার্থক্যটা আছে দুইটা চার্জের মান আলাদা। তাহলে আমরা মধ্যবিন্দুতে প্রাবল্য বের করবো, এখানে মনে মনে একটা +1 কুলম্ব চার্জ ধরে নিলাম। ওকে, তাহলে এখন ক নাম্বারটা দেখি। +5 কুলম্বের জন্য প্রাবল্যের মান কত সেটা বের করব। +5 কুলম্বের জন্য যে প্রাবল্য পাবো সেটা ধরে নিলাম E1, মান কত হবে? 1/4πε0, কিউ কত? 5, ডিস্টেন্স কত? 1 এর অর্ধেক, কত আসবে? 18 × 10⁻10 নিউটন পার কুলম্ব। ওকে, এরপরে +10 কুলম্বের জন্য প্রাবল্যের যে মান পাবো সেটা ধরে নিলাম E2, এখানে চার্জ কত আছে? 10, দূরত্ব কত? যেহেতু মধ্যবিন্দু 1 এর অর্ধেক, এটাকে যদি আপনি হিসাব করেন পাবেন এইটা। এই তো, তাহলে এখন আপনাকে বলছে মোট প্রাবল্য বের করতে। সুতরাং মোট প্রাবল্য কিভাবে পাবেন? তার জন্য দিক দেখতে হবে। +5 কুলম্ব +1 রে বিকর্ষণ করবে, ডান দিকে যাবে, অর্থাৎ E1 এর ডিরেকশন ডান দিকে। +10 কুলম্ব, এটাও প্লাস এটাও প্লাস, ও কিন্তু ওকে বিকর্ষণ করবে, তবে একটু বড় বলে বিকর্ষণ করবে। এটা প্রাবল্য হচ্ছে E2 বাম দিকে। তো খেয়াল করেন দুইটা প্রাবল্য কিন্তু বিপরীতমুখী, সুতরাং আপনি মোট কিভাবে হিসাব করবেন? সুতরাং মোট প্রাবল্য
ই বিয়োগ করে দেবো। কার থেকে কারটা বিয়োগ করব? বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। E2 মাইনাস E1, এই বিয়োগটা যদি করেন এটা আসবে। অর্থাৎ মধ্যবিন্দুতে মোট প্রাবল্যের মান হচ্ছে 18 × 10⁻⁴ নিউটন পার কুলম। দিক কোন দিকে হবে? বড় প্রাবল্যের দিকে হবে দিক, অর্থাৎ E2 এর দিকে। এই তো ক নাম্বার হয়ে গেছে। এবার আমরা দেখব খ নাম্বার। খ নাম্বার কি বলছে প্রশ্নে? রেখার উপর কোন অবস্থানে মোট প্রাবল্য শূন্য হবে? একটু খেয়াল করেন, ক নাম্বারে অবস্থান বলে দিছিল মধ্যবিন্দু, মোট প্রাবল্য বের করতে বলছে। খ নাম্বারে মোট প্রাবল্য বলে দিছে শূন্য, অবস্থান বের করতে বলছে। ওকে, তো খ নাম্বারের জন্য আমাদেরকে আবার চিত্রটা আঁকতে হবে। আচ্ছা, খ এখানে একটা চার্জ রাখছি, এখানে একটা চার্জ, এটা +5 কুলম, এটা +10 কুলম। টোটাল দূরত্বটা দেওয়া আছে 1 মিটার। আপনাকে জিজ্ঞেস করছে কোন অবস্থানে মোট প্রাবল্য শূন্য হবে। আমরা ধরে নিলাম এই জায়গাটাতে মোট প্রাবল্য শূন্য হবে, ঠিক মধ্যবিন্দু না, মধ্যবিন্দু থেকে একটু বামে হবে। কিভাবে হবে ওগুলো আমরা বলতেছি। তাহলে এখানে একটা +1 কুলম চার্জ ধরে নিছি। কোন জায়গায় ধরে নিছি? এই যে +5 কুলম চার্জ থেকে x মিটার ভিতরে ধরে নিছি। ওকে, তাহলে বাকি দূরত্বটুকু কত? বাকি দূরত্বটুকু হচ্ছে 1 - x। এখন প্রশ্ন হলো, এখানে এই যে প্রাবল্য শূন্য হবে এটা আমাকে কে বলছে? খেয়াল করেন, দুই পাশে দুইটা চার্জ আছে, তাহলে প্রাবল্য পাওয়া যাবে দুইটা। দুইটা প্রাবল্য মিলায়া মোট কত পাইতে হবে? 0। দুইটা সংখ্যা মিলে 0 হয় কখন? যখন দুইটা সংখ্যার মান সমান হয় এবং একটা থেকে আরেকটা বিয়োগ করি, তাহলে টোটাল রেজাল্টটা আমাকে 0 দিবে। তাহলে দুইটা প্রাবল্য মিলায়া যদি আমি শূন্য পাইতে চাই, দুইটা প্রাবল্যের মান সমান হইতে হবে এবং বিপরীতমুখী হইতে হবে। বিপরীতমুখী হইলেই তো আমি বিয়োগ করতে পারবো, একমুখী হইলে তার দুইটা ভেক্টর বিয়োগ করা সম্ভব না। তাহলে এমন একটা জায়গা বা এমন একটা অবস্থান আমাকে খুঁজে বের করতে হবে যেখানে দুইটা প্রাবল্যের মান সমান হবে এবং বিপরীতমুখী হবে। তাই খেয়াল করেন, আমরা একটু আগে শুরু থেকে যে ম্যাথগুলো আমরা করছি, দেখলাম দুইটাই যেহেতু পজিটিভ চার্জ, এই দুইটা চার্জের মাঝামাঝি কোনো একটা জায়গার মধ্যেই কিন্তু, যে কোনো জায়গায় আমি নেই না কেন, দুইটার মাঝামাঝি যে কোনো জায়গায় নেই না কেন, প্রাবল্য কিন্তু বিপরীতমুখী হচ্ছে। অর্থাৎ এই সংযোগ রেখার উপরে ভিতরেই কোনো একটা জায়গা আমি খুঁজে পাবো যেখানে প্রাবল্য দুইটা সমান হবে এবং বিপরীতমুখী সব বিন্দুতেই হচ্ছে। তাই বিন্দুটা ভিতরের দিকেই ধরে নিতে হবে, বাইরে দেওয়া যাবে না। দেখেন, যদি আপনি বাইরে ধরেন আপনি এখানে ধরছেন, ওকে, তাহলে এটা যদি +1 কুলম ধরি, দেখেন +1 +10 +1 রে কি করবে? বিকর্ষণ করবে, যাবে কোন দিকে? ডানে। +5 ও কিন্তু +1 কে বিকর্ষণই করবে, সেটাও কিন্তু ডানেই যাবে। দুইটাই যদি ডানে যায়, ওদেরকে বিয়োগ করা সম্ভব হবে? একমুখী হইলে বিয়োগ করা যাবে? যাবে না। তো সুতরাং কোথায় ধরতে হবে? ভিতরেই ধরতে হবে। তাহলে এখন ভিতরেই ধরতে হবে, তো কতটুকু দূরত্বে হবে সেটা ধরে নিলাম যে +5 কুলম থেকে x মিটার ভিতরে প্রাবল্য দুইটা সমান ও বিপরীতমুখী হবে, ফলে আমি মোট প্রাবল্য শূন্য পাবো। তাহলে এখান থেকে এখন লেখেন শর্ত মতে। আচ্ছা, কিছু জিনিস যেগুলো আমরা ধরে নিছি সেগুলো একটু লিখি। মনে করি +5 কুলম চার্জ থেকে x মিটার ভিতরে
মোট প্রাবল্য শূন্য হবে ধরে নিছি। ওকে, এখন শর্তে আমাকে কি বলছিল, লেখেন শর্ত মতে, শর্তে আমাকে বলছে মোট প্রাবল্য হবে 0, আমি সেটাই লিখছি, মোট প্রাবল্য 0। মোট প্রাবল্য মানে কি? মোট প্রাবল্য মানে হচ্ছে এই প্লাস 1 কুলম্বের উপরে দুইজন মিলে যে প্রাবল্যটা তৈরি করছে সেই প্রাবল্যের লব্ধি। তাহলে এখন দেখেন +5 কুলম্ব পরে কি করবে, বিকর্ষণ করবে, যাবে কোন দিকে, ডানে। +10 কুলম্ব ওকে কি করবে, তাও বিকর্ষণ করবে, যাবে কোন দিকে, বামে। তাহলে দুইটা প্রাবল্য E1 এবং E2 বিপরীতমুখী আছে, তাহলে ওদের লব্ধি আমি লিখব কিভাবে, E1 - E2। ডান পাশে কত আছে, 0। তাহলে মোট প্রাবল্য ছিল 0, মোট প্রাবল্যকে লিখবো কিভাবে, E1 - E2 দিয়া। তাহলে এখন এই E1 যদি ওই পাশে চলে, E2 যদি ওই পাশে পার করে দিই, প্লাস হয়ে যাবে। তাহলে এখন E1 এবং E2 এর ফর্মুলা লিখবেন। ওকে, E1 এর ফর্মুলা যদি লিখি, ফর্মুলা কি হবে, 1/4πε0 Q/r²। কিউ কত, +5, আর বলতে x, এই যে +5 থেকে +1 এর দূরত্বটা x ধরে নিয়েছিলাম সেটা। একইভাবে E2 এর জন্য ফর্মুলা যদি লিখি, 1/4πε0, কিউ ছিল কত, 10 কুলম্ব, দূরত্ব কত, 1 - x, এটার স্কয়ার। তাহলে এখন দেখেন এটা কাটা যাবে, 5 আর 10 কাটা গেলে এখানে 1/x² থাকবে, আর ওখানে থাকবে 2 / 1 - x²। ওকে, তাহলে এবার এটার মধ্যে কিছু সিম্পল ক্যালকুলেশন করি। এখন খুবই সহজ, এই জিনিসটাকে উপরে নিয়ে আসছে, দুটার উপরে স্কোয়ার ছিল, হোল স্কোয়ার দিছে, এই স্কোয়ারটা পার করে দিলে √2 হয়ে যাবে। আর এখানে একটা কাজ করি, এইটা এক্সকে দুইজন নিচে আলাদা করে লিখছি, তাহলে এই 1 ওই পাশে চলে যাবে, প্লাস হয়ে যাবে, √2 + 1। সুতরাং আমি এক্স এর মানটা পেয়ে যাচ্ছি, কত সেটা, 1 / √2 + 1 মিটার, এটাই অ্যান্সার। অর্থাৎ +5 কুলম্ব চার্জ থেকে এত মিটার ভিতরে মোট প্রাবল্য শূন্য হবে। ওকে, এই তো খুবই সহজ হিসাব। কিভাবে শূন্য হবে, কারণ দুইটা প্রাবল্য বিয়োগ হবে এবং তারা বিপরীতমুখী হবে। তাহলে এমন একটা জায়গা আপনাকে আগে থেকে বুঝে নিতে হবে যে ভিতরে সম্ভব না বাইরে। কিভাবে বুঝবেন, কোন জায়গায় বসাইলে বিপরীতমুখী হয় সেটা দেখবেন, আর ম্যাথ করে কি বের করবেন, কোন অবস্থানে শূন্য হবে। শূন্য হবে বলতে E1 আর E2 সমান বসায় আপনি সেই মান হিসাবটা করে ফেলবেন। ওকে, এরপরে গ নাম্বার কি বলছিল যেন, গ নাম্বার বলছিল যদি আধানটি ঋণাত্মক হয়, অর্থাৎ কোন আধানটা সেটা বলে দেয়নি, ধরে নেন এটা কমপ্লিট না, এটা এই কথাটা বলে দেওয়া উচিত ছিল। যদি ধরেন এই আধানটা যদি নেগেটিভ হয়, অর্থাৎ +10 কুলম্বের জায়গায় যদি আমি -10 কুলম্ব লিখি, ঋণাত্মক হয়, তবে কোথায় মোট প্রাবল্য শূন্য হবে। ওকে, তাহলে এটাকে আমরা -10 কুলম্ব বানায়া নতুন করে আবার যদি চিত্রটা আঁকি, খেয়াল করেন, এটা হচ্ছে গ নাম্বার। ওকে, তাহলে এটা হচ্ছে +5 কুলম্ব আর এটা -10 কুলম্ব, মধ্যবর্তী দূরত্বটা 1 মিটার। ওকে, তো এখন খেয়াল করেন, সেম প্রশ্ন, কোথায় মোট প্রাবল্য শূন্য হবে। দেখেন খ নম্বরে মোট প্রাবল্য শূন্য হয়েছিল দুইটা চার্জের মাঝামাঝি একটা জায়গায়, ভিতরে, কিন্তু এখন কিন্তু সেটা ভিতরে হবে না, বাইরে হবে। এখন বাইরে কিন্তু দুই জায়গায় সম্ভব, এই জায়গাটা তো কিন্তু বাইরে, এই জায়গাটাও কিন্তু বাইরে। আমি কোন সাইডটা নেব দেখি। ধরেন আপনি এখানে +1 কুলম্ব চার্জ বসাইছেন, +5 ওরে কি করবে, বিকর্ষণ করবে, যাবে কোন দিকে, বামে। -10 ওকে কি করবে, আকর্ষণ করবে, যাবে কোন দিকে, ডানে, বিপরীতমুখী হয়েছে। ওকে,
আবার এখানে যে বসাইলেন, ধরেন এটা +1 কুলম, -10 ওকে কি করবে, আকর্ষণ করবে, যাবে কোন দিকে, বামে। +5 ওকে কি করবে, বিকর্ষণ, যাবে কোন দিকে, ডানে। ওখানেও কিন্তু বিপরীতমুখী হয়েছে। তাহলে এখন এই দুইটা জায়গা তো আর হবে না, অবস্থান হবে একটাই, সে একটার মধ্যে কোনটা ওইটা আমাকে খুঁজে নিতে হবে। খেয়াল করেন, আমাকে মোট প্রাবল্য শূন্য বানাইতে বলছে। শূন্য হওয়ার শর্ত কি, দুইটা প্রাবল্যের মান সমান হইতে হবে এবং বিপরীতমুখী হইতে হবে। দুই জায়গায় বিপরীতমুখী হয়েছে, কিন্তু সমান কিন্তু এক জায়গাতেই হবে, সেটা হচ্ছে এইটা, ছোট চার্জের কাছাকাছি। এখানে যে 1 কুলমটা আপনি রাখছিলেন 10 কুলম্বের পাশে, 10 কুলম থেকে দূরত্বটা কম, এমনিতেই কিন্তু চার্জ বড়, 10 কুলম চার্জ বড়, ওর আবার কাছাকাছি রাখছেন, তাহলে ওর জন্য প্রাবল্যটা অনেক বড় আসবে। +5 কুলম ছোট একটা চার্জ, কিন্তু ওর থেকে আবার দূরে রাখছেন, ওর জন্য কিন্তু প্রাবল্যটা ছোট আসবে। দুইটা বিয়োগ করলে কি কখনো 0 আসা সম্ভব হবে? তখন হবে না। তাই প্রাবল্য 0 বানানোর জন্য আমার কি করতে হবে, ছোট চার্জের কাছাকাছি বিন্দুটা ধরতে হবে। ওকে, তাহলে আমি এখন ধরে নেই এই দূরত্বটা হচ্ছে x। হ্যাঁ, তাহলে 10 কুলম থেকে এই দূরত্বটা কত হবে, 1 + x। তাহলে এবার এই আগের মতোই মনে করে নেবেন, এই যে মনে করি +5 কুলম চার্জ থেকে x মিটার বাইরে মোট প্রাবল্য 0 হবে। তারপরে আগের মতোই শর্ত মতে দিবেন, E = 0, E1 - E2 = 0, আগের মতোই ম্যাথটা করে ফেলবেন। ওকে, কি হবে, শুধু এই যে এই E2 এর পাশে চলে গেছে, গেল, পরে E1 এর ফর্মুলা লিখবেন, E2 এর ফর্মুলা লিখবেন। ওকে, এই যে 5 কুলম থেকে x মিটার ধরে নিছেন, তাহলে এটা x, এখানে কি চেঞ্জ হবে, এটা 1 + x হয়ে যাবে, এটা 1 + x হয়ে যাবে, এটা 1 + x, এইটা হবে প্লাস, প্লাসেরটা ওই পাশে চলে গেলে হবে মাইনাস। তাহলে এখানে কি আসবে, শুধু এইটা, অর্থাৎ এখান থেকে আমি x এর যে মানটা পাবো সেটা হচ্ছে 1/√2 - 1 মিটার। এটা অ্যান্সার। অর্থাৎ +5 কুলম চার্জ থেকে এত মিটার বাইরে মোট প্রাবল্য 0 হবে। ওকে, তাহলে এখান থেকে আমরা একটা জিনিস মনে রাখতে পারি, সেটা হচ্ছে দুই জায়গায় চার্জ যদি একই ধর্মী হয়, ভিতরে কোনো একটা জায়গায় প্রাবল্য 0 হবে। যদি দুইটা চার্জ বিপরীত ধর্মী হয়, তাহলে মোট প্রাবল্য 0 হবে বাইরে। বাইরে বলতে কোন পাশে, ছোট চার্জের কাছাকাছি। ওকে, তাহলে এখানে ক, খ, গ যে তিনটা ম্যাথ করলাম, এর মধ্যে খ এবং গ খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ওকে, এবার আরেকটা ম্যাথ দেখি। কি বলছে, একটা সমবাহু ত্রিভুজ যার প্রতি বাহুর দৈর্ঘ্য 1 মিটার, সি বিন্দুতে মোট প্রাবল্য নির্ণয় করো। আচ্ছা, একটা সমবাহু ত্রিভুজের চিত্র আঁকা আছে, যার একটা বাহুর দুই প্রান্তে এ এবং বি বিন্দুতে দুইটা আলাদা চার্জ রাখা আছে, একটা +2 ন্যানোকুলম আর একটা -2 ন্যানোকুলম। আমরাকে সি বিন্দুতে মোট প্রাবল্য বের করতে বলছে, প্রাবল্যের মান আর দিক আমরা দুইটাই বের করব। ওকে, তাহলে এখন খেয়াল করেন, দুই পাশে দুইটা চার্জ আছে, সি বিন্দুতে আমি কিন্তু দুইটা প্রাবল্য পাবো। ঠিক আছে, আগের যে ম্যাথগুলো করছি সেগুলো ছিল একটা রেখার উপরে সব কাহিনী, কিন্তু এখন ওই রেখা থেকে বাইরে বের হয়েছি, ট্রায়াঙ্গুলার একটা ব্যাপার আসছে। তাহলে এখানে আমরা একটা মনে মনে +1 কুলম চার্জ ধরে নেব। তাহলে এই বিন্দুতে দুইটা প্রাবল্য থাকবে, ওর জন্য একটা, ওর জন্য একটা। সেই প্রাবল্যগুলোর ডিরেকশন আমরা একটু দেখে নিই। তাহলে দেখেন, +2 ন্যানোকুলম +1 কুলমকে বিকর্ষণ করবে, তাই না? তাহলে ও যদি ওকে বিকর্ষণ করে ওই বরাবর চলে যাবে, তাহলে সেই প্রাবল্যের ডিরেকশন হবে এই বরাবর। ওকে, আবার এখানে -2 ন্যানোকুলম +1 কুলমকে কিন্তু আকর্ষণ করবে। আকর্ষণ যদি করে তাহলে সেই প্রাবল্যের ডিরেকশন কোন দিকে হবে, সি থেকে বি এর দিকে।
এই দিকে। ওকে, তাহলে E1 এবং E2 এর অবস্থা হচ্ছে এভাবে। এখন ওদের দুইজন যে মিলে যে একটা প্রাবল্য তৈরি করবে সেটা কি লব্ধি প্রাবল্য। সেই লব্ধিটা কোন দিকে যাবে দেখেন, সেই লব্ধিটা যাবে ওদের মাঝামাঝি একটা জায়গা দিয়ে। এখন কিন্তু আপনি যোগও করতে পারবেন না, বিয়োগও করতে পারবেন না। মাথাটা একটু ঘুরাই দিই। ওকে, তাহলে এটা কি আমার E1, এটা হচ্ছে E2, আর E1 E2 এর লব্ধি যেটা হয়েছে সেটা হচ্ছে এটা E। তাহলে এখন দেখেন আমাদের কাজ হচ্ছে প্রথমে E1 এর মান বের করা, E2 এর মান বের করা, তারপর তাদের লব্ধি হিসাব করব। তাহলে আমরা এখন একটু লিখি। এ বিন্দুর জন্য সি বিন্দুতে যে প্রাবল্য পাবো সেটা ধরে নিলাম E1, ফর্মুলা কি হবে 1/4πε0। এ বিন্দুর চার্জটা কত ছিল 2 ন্যানোকুলম, 2 × 10⁻⁹। দূরত্ব কত, দূরত্ব বলা ছিল 1 মিটার। দেখেন এই সবগুলো দূরত্ব কিন্তু 1 মিটার, 1 মিটার, 1 মিটার, সমবাহু ত্রিভুজ, তাই না? তাহলে 1 স্কয়ার, তা পাবো 18 × 10⁻, কিছুই না, শুধু 18। ইয়েস, 18 নিউটন পার কুলম। ন্যানোকুলম ছিল, এটা মানে 9, 10⁹ কাটা গেছে 9 দুগুণে 18 নিউটন পার কুলম। একইভাবে বি বিন্দুর জন্য কিন্তু আমরা প্রাবল্যটা পাবো 1/4πε0। বি বিন্দুর চার্জটা কত দেখেন -2 ন্যানোকুলম। প্রাবল্য বের করার সময়ও কিন্তু আমরা চার্জের চিহ্ন বসাবো না, শুধু চার্জের মানটা লিখব 2 × 10⁻⁹। দূরত্ব কত 1 স্কয়ার, কত আসবে 18, একই আসবে। তাহলে এখন সি বিন্দুতে দুইটা প্রাবল্য পাইছি E1 E2, তাদের মান পেয়ে গেলাম। এখন তাদের লব্ধি বের করতে হবে। এখন দেখেন লব্ধি যদি বের করতে চাই, এই যে তাদের মাঝখানে যে কোণ আছে সেই কোণটা কিন্তু আমার জানা লাগবে। সে কোণটা কত, খুবই সহজ হিসাব। দেখেন এই কোণটা কিন্তু 60 ডিগ্রি, সমবাহু ত্রিভুজ, প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি। তাহলে বাকি কোণটা কিন্তু ওর একটা বহিস্থ কোণ, এটার মান কত হবে 180 থেকে বিয়োগ করে দেন, এই হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ। তাহলে এখন E1 আর E2 এর লব্ধি যদি বের করি, সুতরাং মোট প্রাবল্য E কিভাবে পাবো, √E1 স্কয়ার E2 স্কয়ার প্লাস 2E1 E2 cos আলফা, আলফা মানে ওই 120 ডিগ্রি। ওকে, সামান্তরিক সূত্র। তাহলে এখন দেখেন E1 এর মান জানেন, E2 এর মান জানেন, সব কোণের মানটাও বসায় দিলাম। এই সব যদি বসায় দেন আপনি হিসাবটা নিজে করবেন, এরকম একটা অ্যান্সার পাবেন 18 × 10⁻, কিসের 10⁻, বারবার কি করে কাজ করতেছি, 18 নিউটন পার কুলম, এটাই। ওকে, অ্যান্সার এটা আসবে। তো এটা গেছে মোট প্রাবল্যের মান বের করছি আমরা, ই এর মান বের করছি। যদি ই এর দিকটা বের করতে বলে, ওই আগের মতো সামান্তরিক সূত্রে যে কাজগুলো করেছেন, লব্ধি যে কোনো একটা প্রাবল্যের সাথে যে কোণ তৈরি করবে সেই কোণটা ধরে নেন থিটা, এই থিটার মানটা বের করবেন, তাহলে কিন্তু আমাদের হিসাবটা চলে আসবে। তাহলে এখন আবার লিখবেন, মনে করি মোট প্রাবল্য E2 এর সাথে থিটা কোণে ক্রিয়াশীল। ওকে, থিটা কোণে ক্রিয়াশীল। তাহলে থিটার মান বের করার ফর্মুলা কি, থিটা ইজ ইকুয়ালস টু tan ইনভার্স, কার সঙ্গে থিটা ধরছি E2 এর সাথে, E2 এখানে একা থাকবে, এরপরে কি লিখবো, বাকি যেটা আছে E1 তার cos আলফা, আলফা কত 120, উপরে ওই E1 এরই sin আলফা। ওকে, এখন E1 E2 এর মান যদি বসায় দেন আপনি এরকম একটা অ্যান্সার পাবেন 60 ডিগ্রি, থিটার মান 60 ডিগ্রি, অর্থাৎ প্রাবল্যটা ঠিক মাঝখান দিয়ে যাবে। দুইটা প্রাবল্যের মান যদি যেহেতু সমান, তাদের লব্ধিটা মাঝখান দিয়ে যাবে। এটাই হচ্ছে প্রাবল্যের মান এবং দিক। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করেন,
এটা +2 ন্যানোকুলম ছিল, এখন এটাও যদি প্লাস হইতো তাহলে কিন্তু দুইজনই বিকর্ষণ করতো। সেক্ষেত্রে আমার E1 এই বরাবর, E2 হইতো এই বরাবর, লব্ধিটা চাইতো কোন দিক দিয়ে, মাঝখান দিয়ে উপরে, এই কোণটা হইতো আলফা। ওকে, যদি দুইটাই মাইনাস হইতো, দুইটাই যদি মাইনাস হইতো তাহলে দুইটাই কিন্তু আকর্ষণ করতো। সেক্ষেত্রে E1 এর ডিরেকশন হইতো এইদিকে, E2 এর ডিরেকশন হইতো এইদিকে, লব্ধি চাইতো মাঝখান দিয়া নিচে, এই কোণটা হইতো আলফা 60 ডিগ্রি। ঠিক আছে, এই বিভিন্নভাবে এটাকে আপনার ভেরিয়েশন করা সম্ভব। আচ্ছা, হয়ে গেল। এই ম্যাথটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আরেকটা ম্যাথ দেখি, খুব ছোট একটা ম্যাথ। কি বলছে, একটি তেলের ফোঁটার ব্যাসার্ধ 1 মিলিমিটার এবং ঘনত্ব 900 কেজি পার মিটার কিউব, এতে 10⁻⁹ কুলম্ব আধান থাকলে একে শূন্যে ভাসমান রাখতে কত তড়িৎ ক্ষেত্র প্রয়োজন? একটু ভালো মতো খেয়াল করেন, একটা তেলের ফোঁটার কথা বলছে। সুন্দর একটা তেলের ফোঁটা। ওকে, খেয়াল করেন, এটার ব্যাসার্ধ দেওয়া আছে, তেলের ঘনত্ব দেওয়া আছে, এবং ওর মধ্যে কতটুকু চার্জ রাখা আছে সেটা বলছে। কতটুকু চার্জ রাখা আছে? 10⁻⁹ কুলম্ব। যেহেতু চার্জ রাখা আছে, ওরে কোন একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি আমি নিয়ে যাই, তাহলে সেই তড়িৎ ক্ষেত্র ওকে কোন একটা বল প্রয়োগ করতে পারবে। ওকে, আপনাকে এখন বলছে ওকে শূন্যে ভাসায় রাখতে হবে, অর্থাৎ এখান থেকে আমি ওরে ছাইড়া দিলাম, ও নিচে পড়ে যাবে না। ওকে, এখানেই স্থির রাখতে হবে। এখানে স্থির রাখার জন্য শর্ত কি, খেয়াল করেন, ওরে কিন্তু পৃথিবীর নিচের দিকে টানতেছে ওজন দ্বারা। আমি যদি কোনোভাবে এই ওজনটাকে নিষ্ক্রিয় করে ফেলতে পারি, তাহলে ও কিন্তু আর নিচে যাবে না। এন্ড ওজনটাকে নিষ্ক্রিয় করার জন্য কি করতে হবে, ওজনের বিপরীত দিকে ওর সমান মানের একটা বল প্রয়োগ করতে হবে, অর্থাৎ ওজনের বিপরীত দিকে একটা বল প্রয়োগ করতে হবে। এখন এখানে সেই বলটা আপনি কি দিয়ে প্রয়োগ করবেন? একটা তড়িৎ ক্ষেত্র দিয়ে প্রয়োগ করবেন, কারণ ওর মধ্যে চার্জ রাখা আছে। ঠিক আছে, তাহলে আমরা এখন বলতে পারি যে শূন্যে ভাসমান রাখার জন্য কি হইতে হবে, এফ এর মান ডাব্লিউর সমান হইতে হবে। ওকে, এই এফটা কি, এফটা হচ্ছে তড়িৎ বল। আপনি কিভাবে ওরে ভাসমান রাখছেন, কারণ এই বরাবর একটা তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করে দিয়েছেন, তড়িৎ ক্ষেত্র ই, যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত, ই। তাহলে এখানে যে এফটা তৈরি হবে, সেই এফটা কিন্তু তড়িৎ ক্ষেত্র থেকে আসবে। ওকে, তাহলে এখন দেখেন, এফকে ভাঙে আমরা লিখতে পারবো কিউ ই, আর ডাব্লিউ মানে কি, এমজি, ওজন। এই এফ ইকুয়ালস টু কিউ, এটা কোত্থেকে আসলো দেখেন, আমরা কিন্তু প্রাবল্যের সংজ্ঞার মধ্যেই দেখছিলাম, ই ইজ ইকুয়ালস টু এফ ডিভাইডেড বাই কিউ। তাহলে এফ এর মানটা কত পাবো, কিউ ই, সেটাই আমরা এখানে লেখা দিছি। এই যে, তাই এখন বলছে শূন্যে ভাসমান রাখতে কত তড়িৎ ক্ষেত্র প্রয়োজন, অর্থাৎ এই তড়িৎ প্রাবল্যের মানটা আপনাকে বের করতে বলছে, ই আপনাকে বের করতে হবে। তাহলে ই কিভাবে পাবো, কিউ এমজি এর নিচে চলে যাবে। এই তো, এম কিন্তু দেওয়া নেই, তেলের ফোঁটার ভর দেওয়া নেই, ভর দেওয়া নেই কিন্তু ঘনত্ব দেওয়া আছে, তা আমরা এটাকে ভাঙতে পারি রো ভি, এভাবে ভাঙতে পারি। আর সঙ্গে আছে কি, জি ডিভাইডেড বাই কিউ। রো দেওয়া আছে কত, ভিও কিন্তু দেওয়া নেই, ওমা, তেলের ফোঁটার কিন্তু আয়তন দেওয়া নেই। ইয়েস, ব্যাসার্ধ দেওয়া আছে। দেখেন, ব্যাসার্ধ দেওয়া থাকলে আমরা ফোঁটার আয়তন লিখতে পারবো না? গোলক ধরে নিয়ে, গোলকের আয়তন কি 4/3 পাই ব্যাসার্ধ কিউব, এখানে আছে জি। এখন দেখেন সব কিছুর মান বসায় দেন। রো আছে কত, 900, এরপরে 4/3 পাই, ব্যাসার্ধ কত আছে, ব্যাসার্ধ আছে 1 মিলিমিটার, 1 মিলিমিটার মানে 10⁻³ মিটার, এটার কিউব, জি 9.8 ডিভাইডেড বাই কিউ কত আছে 10⁻⁹, এত কুলম্ব। এখন এই পুরাটা যদি আপনি হিসাব নিকাশ করেন, একটা অ্যান্সার আপনি পেয়ে যাবেন।
ঠিক আছে, অর্থাৎ এতটুকু তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করে আমি এই তেলের ফোঁটাটাকে শূন্যে ভাসমান রাখতে পারি। ওকে, বেসিক একটা ম্যাথ। তাহলে আপনাদের জন্য কিছু হোমওয়ার্ক দিয়ে দিলাম, এগুলো অবশ্যই প্র্যাকটিস করবেন, বাসায় চেষ্টা করবেন। এখানে খুব সুন্দর সুন্দর কয়েকটা ম্যাথ আছে, হ্যাঁ, এগুলা আপনার পরীক্ষার জন্য যেরকম গুরুত্বপূর্ণ তেমনি আপনার চিন্তা ভাবনাকে উন্নত করার জন্য কিন্তু ভালো কাজ করবে। অবশ্যই এগুলো করবেন। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই রেখে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে।